একটা মাধ্যম থেকে জানতে পারি যে তামিম ইকবাল একটা প্রেস কনফারেন্স ডেকেছেন। তো হুট করে তামিমের প্রেস কনফারেন্স ডাকা মানে কিন্তু একটা বাড়তি কিছু, যে কি হবে কি হবে। তো সব ক্রিকেটার মিরপুরে সকাল থেকে আসা শুরু করে। তো বোঝা যাচ্ছিল যে কেবলমাত্র তাওহিদ হৃদয়ের ইস্যু না, আরও সঙ্গে অনেক কিছু যুক্ত হতে পারে। যেহেতু তাওহিদ হৃদয় একটা ম্যাচ ব্যান খেয়েছেন প্রথমে, তারপর দুটো ম্যাচ ব্যান খেয়েছেন। তো তারপর ওই ব্যানের পর তিনি একটা ম্যাচ খেলেছেন, মানে একটা ম্যাচ ব্যান ছিলেন, হ্যাঁ, তারপর আবার নেমেছেন, কটা ম্যাচ খেলেছেন, তো আবার হুট করে তাকে একটা ম্যাচ ব্যান। তো এখানে সবচেয়ে বড় আপত্তি বা মানে তামিম ইকবালের কথা ধরে যদি আমরা বলি, তামিম সরাসরি বলছেন যে এমন বাস্তবতা আসলে হাস্যকর। তো তামিমের কথা হচ্ছে যে একজন ক্রিকেটার যদি ব্যান থাকবে তাহলে তো তার একসঙ্গে দুটো ম্যাচ থাকা উচিত ছিল। তিনি বিসিবির মাধ্যমে বা যেভাবেই হোক খেলছেন। তো অনেকে আবার প্রশ্ন করছে যে এখনকার মানে সবকিছু এখনকার বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে বা ক্লাব ক্রিকেটের কালচারে সবচেয়ে বেশি শক্তিশালী দল আগে যেমন আবাহনী ছিল, এখন হচ্ছে মোহামেডান। তো এটা কি মোহামেডান পাওয়ারের ফলেই কি তার একটা ম্যাচ ব্যান কমেছে কিনা? তামিম ইকবাল অবশ্যই এসব কিছু মানছেন না। তিনি বলছেন যে আমরা মানে শাস্তি যদি তিনি পান সেটা অবশ্যই আমরা সম্মান করি, তো সেই শাস্তি একই সঙ্গে কেন হলো না? এ তো গেল তাহিদ হৃদয়ের একটা টপিক। তো আরেকটা টপিক হচ্ছে এই প্রিমিয়ার লিগের একটা ম্যাচে শাইনপুকুর আর গুলশান ক্রিকেট ক্লাবের একটা ম্যাচে দুজন আউট হয়েছেন, রাহিম আর সাব্বির। তো তারা যেভাবে আউট হয়েছে, মানে প্রশ্নবিদ্ধ আউট ছিল, সেসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো এর দু একদিন পরেই মিরপুরের একাডেমি মাঠে আকুর যিনি হেড, তিনি ওই দুজনকে ডেকে এনে অনেকটা মিডিয়ার সামনে, বা মিডিয়া তো এখন যেহেতু মিরপুরে কিছু ঘটলে তারা কাভার করবে, খুব স্বাভাবিক, তাদের কাজই তো সেটা কাভার করা। তো তখন হচ্ছিল কি, তো তামিমের প্রশ্নটা হচ্ছে যে এই দুজন তরুণ ক্রিকেটার বা তরুণ না হলো ক্রিকেটার, তো তাদেরকে এভাবে কেন সবার সামনে এই ধরনের আচরণ করা হলো? মানে সেই সিনারিওটা আবার রিক্রিয়েট করা হয়েছিল। তো তাদের মানে কি বার্তা দেয় এটা? তা আপনি দুটো ছেলেকে একদম জোকার বানিয়ে দিলেন, মানে এভাবে মানে তামিম ইকবাল বলছেন কিন্তু বেজ্জতি, এরকম দুজন ক্রিকেটারকে বেজ্জতি করার কি মানে সেটা তিনি বুঝছেন না। তো আবার আপনি বিপিএল এর কথা নিশ্চয় আপনার মনে আছে, বিপিএল এ প্রায় 10 থেকে 11 জন ক্রিকেটারের কথাও উঠে এসেছে যে তারা সরাসরি ফিক্সিং এর সঙ্গে জড়িত। কিন্তু ফিক্সিং এমন একটা সেন্সিটিভ ওয়ার্ড যে আপনি কখনোই এটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত বলতে পারবেন না। কিন্তু মিডিয়াতে এটা এসেছে 10 জনের নাম ছবি সহ, যারা তামিমের কথা হলো যখন প্রমাণিতই হয়নি দোষ, সেখানে কেন তাদেরকে ফিক্সার হিসেবে নামগুলো প্রকাশ করা হচ্ছে সব জায়গায়? তো এই খবরগুলো আবার কে দেয়, কে আবার মিডিয়াতে আনে? তো তামিমের প্রশ্ন বা আপত্তির জায়গা হচ্ছে এটা যে কেন এরকম হয়। তো এটাই হচ্ছে মানে এই তিনটা ইস্যু নিয়ে বেসিক্যালি তারা বিসিবি বোর্ড প্রেসিডেন্ট বা দুজন সম্ভবত নাজমুল আবেদিন ফাহিম আর এখানে মিট হয়েছিলেন, তাদের সঙ্গে অনেক লম্বা একটা সময় ধরে আলোচনা করেছেন। যেখানে প্রেস কনফারেন্সটা একটা সময় মানে রাতের দিকে শুনেছিলাম যে এটা জুমার আগে আগে হবে, কিন্তু হতে হতে 5:30 বা 6টার দিকে হচ্ছে, মানে বাদ আসর হয়ে গেছে। হ্যাঁ, একদম মানে বাদ আসর হয়েছে। তো সব মিলিয়ে একটা দেশের ক্রিকেট বা আমাদের ক্রিকেট কালচারটা কেমন এক্ষেত্রে বোঝা যায়। আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, যে ইংল্যান্ডের একজন ব্যাটারের কথা আপনি ধরুন, মনে করেন ফিল সল্টকে একটা ব্যান দেওয়া হলো, 2 ম্যাচ 3 ম্যাচ হতে পারে, ইসিবি মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে একটা ব্যান দিল। তো অ্যালিস্টার কুক বা এরকম কোনো এক্স ক্যাপ্টেন এসে কি তার জন্য সুপারিশ করবে? নিশ্চয়ই না। মানে লর্ডস বা ম্যানচেস্টার, ওল্ড ট্রাফোর্ডে বসে তারা নিশ্চয়ই এরকম করবে না। তো আমাদের ক্রিকেট কালচার অনেকটা এরকম আর কি, বোঝা যায় সেটা। মানে এই যে আপনি যে উদাহরণটা দিলেন যে আসলে একজন যদি ব্যান হয় সেক্ষেত্রে অন্য কোনো এক্স ক্রিকেটার এসে সুপারিশ করবে কিনা, মানে এখানে তাহলে বাংলাদেশে কি মানে ব্যাপারটা কি, মানে কি মানে স্বজন প্রীতি যেটা আমরা বলি, ভাই প্রীতি, মানে এই ব্যাপারটা আসলে কেন ঘটছে? এবং এটাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। এবং আপনি যদি কালকে থেকে সোশ্যাল মিডিয়া দেখেন, একেবারে নেগেটিভ কমেন্টসে ভরপুর সব জায়গায়। কোনো সাধারণ একজন ক্রিকেট ভক্ত দর্শক এই ব্যাপারটাকে সাধারণভাবে নিতে পারছে না। এখন একটা কথা আমি প্রশ্ন তুলতে চাই, যে তামিম যখন প্রশ্ন তুলেছেন যে তার ব্যান উঠিয়ে দেওয়া হয়েছে, দুটো ব্যানের জায়গায় একটা ব্যান করা হলো, এরপর তিনি দুটো ম্যাচ খেললেন, এরপর আবার মানে বিসিবির বোধোদয় হলো যে না, ওই ব্যানটা দেওয়া উচিত ছিল, এরপর তারা আবারও আসলে ব্যানের কথা বললেন। সো প্রথম যখন দুটো ব্যানের জায়গায় একটা ব্যান কমিয়ে দেওয়া হলো, সেটাও কি নিয়ম বহির্ভূতভাবে হয়েছিল নাকি নিয়মের মধ্যে থেকে হয়েছিল? এটাও তো প্রশ্নবিদ্ধ। এখানে সবচেয়ে বড় প্রশ্ন জায়গাটা আপনি রাখতে পারেন যে আদতে কি হয়, মানে সবকিছু তো একটা বাইলজ থাকে, যে একটা নিয়ম থাকে যে আপনি এটা, কিন্তু বাংলাদেশের ক্লাব ক্রিকেটে যে কোনো কিছু সম্ভব, একদম যে কোনো কিছু সম্ভব। আপনি চাইলে ওই বাইলজটাকে উল্টে পাল্টে যা কিছু করতে পারেন, যেটা আগে পরে অনেকবার হয়েছে, অনেকবার আমরা দেখেছি। তো হৃদয় আজকে সকালে টস করতে নেমেছেন, কিন্তু আরেকজন শরীফুদ্দৌলা সৈকত কি আবার কখনো বাংলাদেশের হয়ে ম্যাচ পরিচালনা করতে নামবেন? এটা একটা বড় প্রশ্ন। আর আপনি বলছিলেন যে শুরুতে স্বজন প্রীতি বা ভাই প্রীতি, অনেকে বড় ভাই হওয়ার চেষ্টা করে, বা আমরা আগে পরে সেটা দেখেছি। এখানেই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। বড় ভাই হতে চেষ্টা করাটা তো খারাপ না, কিন্তু সেটা যখন আপনার বাংলাদেশের ক্রিকেটে বা একটা নিয়ম, মানে একটা নিয়মের জায়গায় সেখানে যদি অবৈধভাবে বা অনৈতিকভাবে একটু হস্তক্ষেপ হয়ে যায়, সেটা তাহলে খারাপ। হ্যাঁ, সেটাই। মানে এখানে অনেকেই প্রশ্ন করছেন যে তামিম ইকবালের রোলটা কি।
তিনি কেন এসে এরকম করছেন। ওই যে আপনি যেটা বললেন যে, বা আমি যেটা বললাম যে শুরুতে আমাদের আসলে ক্রিকেট কালচারটা ঠিকভাবে তৈরি হয় না, এটাই সবচেয়ে বড় সমস্যা, যে আমরা থাকে না যে সবকিছু নিয়ম মেনে চলা, সেই নিয়ম মেনে আমরা চলতে পছন্দ করি না। সকালে একটা রিপোর্টও দেখছিলাম যে অনেক সংবাদ মাধ্যমে এরকম এসেছে যে বিসিবির অভ্যন্তর থেকে কেউ হয়তো কথা বলেছেন বা মানে থাকে না কানাঘুষা বা কথাবার্তা উঠে এসেছে, সেখান থেকে বলা হচ্ছে যে বাইলসের যে ব্যাপারটা সেটাকে মানে আসলে এখন বাংলায় অনুবাদ করার ব্যাপার মানে চেষ্টা চলবে যাতে সবাই সেটাকে সহজভাবে বুঝতে পারে। বাট মানে এখন আবার কি হয়েছে, পরবর্তীতে সেই ডিসিশন এসেছে যখন তামিম ইকবাল কথা বলেছেন প্রেস সংবাদ সম্মেলনের সাথে, তখন তো ফারুক আহমেদ তখনই মনে হয় বিসিবি ছেড়ে চলে গেছেন মিরপুর থেকে। এরপর যখন তারা যখন কথা বলছিলেন তখন বলেছেন যে সিদ্ধান্ত পরবর্তীতে আবার আসবে, একটু পরে হয়তো আসবে। পরবর্তীতে সিদ্ধান্ত এলো কি তাওহিদ হৃদয় তার সেই ব্যানটা সামনের বছর কার্যকর হবে। মানে আপনি চিন্তা করেন, একজন ক্রিকেটার ব্যান হয়েছেন, তার ব্যান কাটিয়ে তিনি আবার খেললেন, আবার ব্যানের প্রশ্ন আসছে, আবার সেই ব্যান একটা বছর পর হবে। মানে যেটা একটু আগে বলেছি, এটাকে মিথ্যা বলেছি, যে বাংলাদেশের ক্লাব ক্রিকেটে আদতে যে কোনো কিছু সম্ভব। এটা ওয়ার্ল্ডে এমন নজির আছে কিনা যে আপনাকে খুঁজতে হলে অনেক কষ্ট করতে হবে, আদৌ আছে কিনা এটা একটা প্রশ্ন, যে একজন ক্রিকেটার ব্যান খেয়েছেন সেই ব্যান একটা বছর পর হবে, ভাবা যায়? এটা কেবলমাত্র বাংলাদেশের ক্রিকেটে। তাহলে সামনের বছর যদি তিনি মোহামেডানে খেলেন, মোহামেডানের হয়ে প্রথম ম্যাচে তিনি ব্যান থাকবেন, আর যদি তখন আবার অন্য কোনো প্রশ্ন উঠে আসবে। হ্যাঁ, আবার যদি ধরেন অন্য কোনো মানে দলের হয়ে খেলেন, তখন সেই দলকে ভুগতে হবে, তার এই একটা ব্যান মানে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে ইন ফিউচার যদি এরকম কোনো সিচুয়েশন, এরকম কোনো ঘটনা যদি ঘটে, তখন সেটাকে রদ করার জন্য বা আটকানোর জন্য, মানে তাহলে একবার যখন এরকম ঘটনা ঘটেছে বারবারই অন্য দল হয়তো বা চাইবে যে আচ্ছা আগে তো এরকম হয়েছিল, আমাদেরকে এই সুবিধা দেওয়া হোক, আমাদের ক্ষেত্রে এরকম হোক। তখন মোহামেডান কি মানে উত্তর দিতে পারবে, কিন্তু বিসিবি আসলে সে উত্তরটা দিতে পারবে কিনা, মানে সেই প্রশ্নটা রাখতে পারবে কিনা যে না আমরা পারবো না, আগে তো করে এসেছে। ক্লাব ক্রিকেটের কাছে বিসিবি অনেকটা আটকানো এখানে, কারণ ওই বিসিবি কর্তারাই দেখাচ্ছে নিজেদের ক্লাব চালান, তো নিজেদের ক্লাবকে আপনি তো নিজের ঘরকে সুবিধা দিতে চাইবেনই সব ক্ষেত্রে। তবে এখানে এই যে প্রেস কনফারেন্স বা তামিম যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, এখানে একটা স্বস্তির ব্যাপারও আছে, যে তামিম তো মাঝখানে অসুস্থ হয়েছেন, একদম মানে বলা যায় যে বড়সড় একটা মেজর ধাক্কাই ছিল তার জীবনে, তার ক্যারিয়ারে, তার সবকিছু মিলিয়ে। তো একটা স্বস্তির ব্যাপার হচ্ছে যে প্রেস কনফারেন্স বা মিডিয়ার সঙ্গে কথা বলার শেষে তিনি বলে গিয়েছেন যে তিনি আপাতত একদম সুস্থ, 3 মাস পর মাঠে ক্রিকেটে ফিরবেন। অন্তত অনেক আলোচনা সমালোচনার মাঝে এটা একটু স্বস্তির খবর। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কারণ অনেক দর্শক ভক্তরা তামিমকে মাঠে দেখতে চেয়েছেন খুব শীঘ্রই। তবে তামিম মাঠে ফেরার আগেই আলোচনা এবং সমালোচনার যে সকল আসলে বার্তা জন্ম হয়ে যাচ্ছে, এবং এগুলো আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য শুধুমাত্র ক্লাব ক্রিকেট না, আমরা বারবার বলছি যে ক্লাব ক্রিকেট কালচারটা এই রকম বা ওই রকম, কিন্তু এই কালচারটাই যে মানে জাতীয় দলের ক্ষেত্রে কিংবা ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে একটা বড় ধাক্কা হয়ে থাকবে না, সেটাও তো বলা যায় না আলটিমেটলি। কারণ দেখেন যেই ঘটনাগুলো ঘটছে জাতীয় দলের বর্তমান প্লেয়ার, সাবেক প্লেয়ার সবকিছু মিলিয়ে, সো বাংলাদেশের ক্রিকেট আমরা বলি যে গোড়ায় ঠিক করতে হবে। গোড়া থেকেই যদি এইভাবে প্রশ্নবিদ্ধ হয়ে আসে, তাহলে ঠিকটা তাহলে কোন দিক দিয়ে হবে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.